আমরা আসলে স্ট্রিং এর বিভিন্ন বিভিন্ন নিয়ে কাজ করতেছিলাম। স্ট্রিং কিভাবে ফরম্যাট করা যায়। সো মানে কম্পিউটার এই প্রোগ্রামিং এর বিভিন্ন দিক আছে, বিভিন্ন দিক নিয়ে আমরা খেলাধুলা করব। আমরা এখন যে জিনিসটাতে কনসেন্ট্রেট করতেছিলাম সেটা হচ্ছে স্ট্রিং কিভাবে ম্যানিপুলেশন করা যায়। স্ট্রিং কে ধরো যে তুমি একটা ওই প্যাটার্ন তৈরি করতে চাও, বা এই যে আগের এই ধরনের ছোট ছোট লজিক কিভাবে তৈরি করে, এই জিনিসগুলো আমরা দেখছিলাম। বা তুমি কোনো জায়গায় এইভাবে র্যাপিং করে প্রিন্ট করবা, বা এই ধরনের একটা প্যাটার্ন প্রিন্ট করবা, কিভাবে জিনিসগুলো চিন্তা করতে হয়, সেই জিনিসগুলা আমরা অনেকটা দেখতেছিলাম আর কি একটা স্ট্রিং এর ক্ষেত্রে। সো সেটার ইতেই আমরা আরো কয়েকটা প্রবলেম আজকে করার চেষ্টা করব, তারপরে হয়তো আমরা একটু অন্যদিকে যাব। ওকে, সো তোমার এরপরের প্রবলেম এটাতে আসি। ধরো স্ট্রিং ফরম্যাটিং, এই প্রবলেমটার নাম এখানে জাস্ট তারা যেটা করছে সেটা হচ্ছে তোমার given an integer n, print the following values for each integer I from 1 to n। অর্থাৎ একটা n দেওয়া থাকবে, এইটার চারটা ফরম্যাটে এটাকে তোমার প্রিন্ট করতে হবে: ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি। হেক্সাডেসিমালের ব্র্যাকেটে ক্যাপিটালাইজড লেখা আছে যেহেতু ওখানে ক্যারেক্টারের ব্যাপার আছে। সো ক্যারেক্টার গুলো যেহেতু ওরা যদি এক্সপেক্ট করে স্মল লেটার, আর তুমি যদি দাও ক্যাপিটাল লেটার, তাহলে আসলে ভুল মিলবে না আর কি। কম্পিউটার তো ওয়ার্ড বাই মানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার চেক করে, সো এটা মিলবে না। এই জন্য তারা বলে দিয়েছে যে তোমাকে এখানে ক্যাপিটালাইজড দিতে হবে ওই ক্ষেত্রে। আর বাকিগুলোর ক্ষেত্রে আসলে তো ডেসিমাল বা অক্টাল, বাইনারি এগুলোর ক্ষেত্রে তো ওই ক্যাপিটালাইজ বাই এর ব্যাপার নেই, যেহেতু এখানে সবগুলোই তোমার কি বলে নিউমেরিক জিনিসপত্র। So the four values must be printed on a single line in order to specified above. For each I from 1 to n, each value should be space padded to match the width of the binary value of n. ওকে, স্পেস প্যাডেড বলতে বোঝায় এই যে আগের অংশ, যে এই যে এখানে আগে স্পেস দিয়েছে, এটাকে আমরা প্যাডিং বলি আর কি। ঠিক আছে, সো এই স্পেস দিয়ে তোমাকে আগের জায়গাটুকু পূরণ করতে হবে। সো এই যে এই জিনিসটা কিভাবে করে সেটা আমরা জানি, এবং এই 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 স্ট্রিং গুলো তৈরি করার ফলে আমরা এই স্ট্রিং গুলো যদি তৈরি করতে পারি, তাহলে ওই এক সাইড করে প্রিন্ট করা বা কত ক্যারেক্টার নিয়ে এসে প্রিন্ট করবে সেটা করা, এটা তোমাদের জন্য কোনো ব্যাপার না, তাই না? এটা এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি যে এল জাস্ট, আর জাস্ট বা সেন্টার, এগুলো দিয়ে আমরা করতে পারি। তো আসো দেখি বিভিন্ন বেইজে আমরা কিভাবে কনভার্ট করতে পারবো। তারা আমাদের জন্য কোনো কাজ করে দিয়েছে কিনা দেখি। তারা আমাদের জন্য ইনপুট আউটপুট এগুলো নিয়ে দিয়েছে, জাস্ট আমাদেরকে মাঝখানের জিনিসটা পূরণ করতে হবে। সো প্রবলেমের নাম হচ্ছে আমাদের স্ট্রিং ফরম্যাটিং। সো তোমরা একটু চিন্তা করতে থাকো যে কিভাবে আমরা এই জিনিসটা করতে পারি। ঠিক আছে, এইটা আসলে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে তোমাদের মানে নিজেরা আসলে চিন্তা করে করার কথা। তো আমরা এগুলো একটু দেখাচ্ছি যাতে প্রথম কয়েকটা স্টার্টিংটা আমরা করিয়ে দিতে পারি, তারপরে তোমরা দেখবা যে এই ধরনের একটা এগুলো আসলে তোমাদের নিজেদের কিছুক্ষণ চিন্তা করে তারপরে হচ্ছে সলিউশনটা দেখা উচিত। ঠিক আছে, সরাসরি সলিউশনটা দেখে ফেলাটা ঠিক না। তুমি কিছুক্ষণ চিন্তা করলে তারপরে যখন তুমি ওইটার সলিউশনটা করবা, তখন তোমার ওইটা বেশি ফ্রুটফুল বা বেশি ইফেক্টিভ হবে আর কি তোমার জন্য। আচ্ছা, এখানে তারা ইনপুট নিয়ে এটাকে এনে ইন্টিজারে ফরম্যাট করে তারপরে আমাদের কাছে পাঠিয়েছে। আমাদের একটা লুপ চালাতে হবে, বুঝতেই পারছো। জিরো থেকে তো না, কত থেকে, এখানে এখানে 1 থেকে দিয়েছে, তাই তো? 1 থেকে আমাদের n পর্যন্ত। সো আমরা যদি 0 থেকেও চালাই তাও সমস্যা নেই, তবে ফরে আমরা করেই দিই, ফর i ইন রেঞ্জ আমরা 1 থেকে n+1 দিব, কারণ n পর্যন্ত আমাদের যেতে হবে। ঠিক আছে, আমরা এখানে দুইটা বলে দিলাম, রেঞ্জের মধ্যে একটাও পাঠানো যায়, দুইটাও পাঠানো যায়। আমরা এরকম করতে পারতাম যে শুধু n দিয়ে দিতে পারতাম, এখানে i+1 দিয়ে প্রতিবার কাজটা করতে পারতাম। আর একটা হচ্ছে দুইটা স্পেসিফাই করে দিলাম, 1 থেকে n+1, তার মানে 1 ইনক্লুসিভ, n+1টা এক্সক্লুসিভ, মানে 1 থেকে n পর্যন্ত এখানে ইটারেট করবে। সরি।
ওকে, আসো আমরা একটু প্রিন্ট করে দেখি যে নাম্বারগুলা বিভিন্ন বেইজে কিভাবে নেওয়া যায়। ইন্টিজারের ক্ষেত্রে কোনো নাম্বার কনভার্সন বলে দেওয়া যায় কিনা। ধরো আই, এটাকে আমি বলে দিলাম কোন একটা বেইজ বলে দিলাম, সো ধরো যে 16। এভাবে করলে কি হয় কিনা, ডিফারেন্ট বেইজ আসলে বলে দেওয়া যায়, তবে এইভাবেই কিনা আমি একটু চেক করে নিচ্ছি। আমাদের এটা ইনিশিয়ালাইজিং করে ইয়ের সাথে কানেক্ট করার জন্য একটু টাইম নিচ্ছে। ওকে, সো ধরো 5 দিলাম। না, চলে ইন্ট ক্যানট কনভার্ট নন স্ট্রিং। আচ্ছা, সেটাকে যদি স্ট্রিং এ নিতে হয় তাহলে str আগে স্ট্রিং এ নিয়ে নিলাম, তারপরে দেখি বেসটা কনভার্ট ওখান থেকে ডাইরেক্টলি করা যায় কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে করা যাচ্ছে। সো আমরা যদি এখানে একটু 15 দিয়ে দেখি কি হয়। ও সরি, 15 তাই তো, 9 তারপরে 16 আসছে। আচ্ছা, হেক্সাডেসিমাল 9 এর পরে 16 কেন? 1 থেকে 9 পর্যন্ত, 10 যখন আসলো তখন 16 এ ইন্টিজার। একটু তাহলে আমরা এটার জন্য করেসপন্ডিং এটা দেখে নেই, বিল্ট ইন ফাংশনটা দেখে নেই। হাউ টু কনভার্ট a number into different bases in Python। আমি ডাইরেক্টলি ইয়ে দিয়ে করতেছি, বিল্ট ইন ফাংশন দিয়ে করতেছি, কিন্তু বিল্ট ইন ফাংশন ছাড়াও এগুলো কিভাবে করা যায় সেগুলো একটু জানা দরকার আমাদের। মানে সেটার কোড গুলো পাওয়া যায়, সেটা তুমি মানে চিন্তা করতে পারতেছো, এটা হলো বড় ব্যাপার। কারণ পাইথনে লাইব্রেরি আছে, সব জায়গায় যে তুমি লাইব্রেরি পাবা নট নেসেসারি। আচ্ছা, ইনটু বেজ, আচ্ছা ওই বেজে কনভার্ট করার তারা লিখে নিচ্ছে। বেজ ওটা নামপাই দিয়ে করা যায়। আচ্ছা, নামপাই দিয়ে তাহলে একটু এটা ট্রাই করে দেখি। বেজ REPR, নামপাই হচ্ছে ইম্পোর্ট নামপাই। এটার মধ্যে বলতেছে যে নামপাই ডট বেজ রিপেয়ার, এখানে আই দিতে হবে এবং বেজ দিতে হবে। সো বেজটা তো মনে হয় বেজ ইকুয়াল টু বলে দিতে হয়, বেজ ইকুয়াল টু 16 দিলাম। সরি, মাইনাস। ওকে, সো এখানে যদি 15 দিই তাহলে কি হয়। আচ্ছা, এইভাবে করে নামপাই দিয়ে এটা করা যাচ্ছে। সো এটা আমি কি বলে তোমার এই প্রিন্ট ফরম্যাটের যে এখানে এইটা প্রতিটা আলাদা আলাদা করে আমরা কনভার্ট করতে পারবো একটা একটা করে নিয়ে, কিন্তু এটা পাইথনে আমাদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে বিল্ট ইন ফাংশন গুলো ইউজ করতে পারি। সো নামপাই এটা নিয়ে, নাম্বার নিয়ে আসলে তারা অনেক কাজ করে বা ডেটা নিয়ে অনেক ধরনের কাজ নামপাইতে করে। এক সময় আমরা নামপাই দেখবো আর কি। সো সেইখানে এরকম একটা ফাংশন আছে বেজ রিপেয়ার। সো এটা দিয়ে আমরা দেখতেছি সুন্দরভাবে বেজ যে কনভার্টটা করা যাচ্ছে। সো আমরা যদি ধরো সবগুলোর জন্য এই ধরনের করতে পারি। সো আমাদেরকে তো প্রথমে বলেছে জাস্ট আই, তাই তো, সরি, আই, তারপরে হচ্ছে তোমার এটা 8 বেজ 8, তারপরে হচ্ছে 16, তারপরে 2 আই, তারপরে হচ্ছে এতটুকু যদি কপি করি
ঠিক আছে, প্রথমে হচ্ছে i এর পরে 8, তারপরে 8 এর পরে i 8 16, তারপরে হচ্ছে বাইনারি, তাই তো? বাইনারি হলে এটা 2 করে দিলাম। সো দেখি আমরা যদি একটা নাম্বার দেই 20, তাহলে কি করে তারা। এখানে এইভাবে তারা প্রিন্ট করতেছে এবং দেখতেছে যে এই যে 7 এর পরে 10 এসেছে এবং সেইভাবেই 7 8 9 এ বি সি ডি এফ সব ঠিকঠাকই আছে। এই প্রতিটাই প্রথমে আমরা আই প্রিন্ট করলাম, তারপরে এটা প্রিন্ট করলাম, তারপরে মানে 8 বেজে প্রিন্ট করলাম কনভার্ট করে, এটাকে 16 বেজে প্রিন্ট করলাম, তারপরে 2 বেজে প্রিন্ট করলাম। ঠিক আছে, এখন আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হলো প্যাডিং করাটা। সো এখন বুঝতেই পারতেছো আমাদেরকে এগুলোকে যখনই এই প্যাডিং বা এই ধরনের ইয়েতে যাব, তখনই আমাদেরকে স্ট্রিং এ কনভার্ট করে নিতে হচ্ছে। আরো উপায় আছে, বাট এটা একটা ওয়ে স্ট্রিং এ কনভার্ট করে না। স্ট্রিং এ কনভার্ট করে নিয়ে আমরা যদি ওই যে আগে একটা ফাংশন ইউজ করেছিলাম, মনে আছে কিনা, এখানেও ইউজ করেছি, এই যে তোমার এই আগে হাইফেন দিয়ে নিয়ে যে এই যে কাজটা করলাম, সেন্টার করলাম, এটা আমাদের এখানে কি কি লাগবে তাহলে, এখানে যে সেন্টার হয় আমাদের এখানে লাগতেছে হচ্ছে রাইট জাস্টিফিকেশন, অর্থাৎ আর আর জাস্ট, তাই তো? সো ডট ওকে, ডট আর জাস্ট এন্টার, এখানে আর জাস্ট দিয়ে আমাদের কত ঘর করতে হবে এবং কি দিয়ে করতে হবে, আর জাস্ট তারপরে কত ঘর, সেটা একটু বলে দিতে হবে যে কত ঘর প্যাডিং আসলে করতে হচ্ছে। আমাদেরকে প্যাডিং করতে হচ্ছে, এটার আগে কতগুলো স্পেস সেটা দেখতে হবে, 2 3 4, অর্থাৎ 1 2 3 4 5। সো 5 ঘর পর্যন্ত আমাদেরকে প্যাডিং করে নিতে হচ্ছে। এখানে কত ঘর দেখি, 1 2 3 4 5 6, যদিও 6 মনে হচ্ছে, কিন্তু এই একটা স্পেস তো দুইটা পার্থক্য করার আছে, আর এখানেও একটা স্পেস দুইটা পার্থক্য করার, 1 2 3। হ্যাঁ, তার মানে সবগুলাই 5 করে প্যাডিং করে করা হচ্ছে আর কি। লাস্টেরটাই হয়তো একটু বেশি জায়গা নিচ্ছে বা নিবে হয়তো। সো আমরা 5 ঘর প্যাডিং করলাম। 5 ঘর প্যাডিং করব কি দিয়ে করব, স্পেস দিয়ে করব। ঠিক আছে, স্পেস দিয়ে করলে সম্ভবত বলে দেওয়া লাগে না, আগে একটা করে দেখি, তারপরে যদি কিছু বলে তাহলে করব। স্পেস দিয়ে করলে বলে দেওয়া লাগতেছে না, আমরা দেখতেছি সুন্দরভাবেই করতে পারতেছি। এইটাকেও আমরা সিমিলারলি str এ নিয়ে গিয়ে ডট আর জাস্ট, ঠিক আছে, এটাকে 5 করে দিলাম। str এটাকে নিয়ে আসলাম ডট আর জাস্ট 5, সিমিলারলি str ডট আর জাস্ট 5, ওকে 20। সো হোপফুলি এটা ঠিক আছে, হোপফুলি মিলবে আর কি। 99 পর্যন্ত সর্বোচ্চ দেওয়া যাবে। সো 99 দিলে কি হয় একটু দেখে নেই, শেষের দিকে এটা একটু বেড়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, শেষের দিকে এটা বেড়ে যাচ্ছে। এখন ব্যাপার হলো এটা হবে কিনা, এটা একটা ব্যাপার, কারণ হচ্ছে 5 ঘর সর্বোচ্চ লেগেছে, এই জন্যই কি তারা এটা করেছে কিনা সেটা আমরা একটু সাবমিট করলে বুঝতে পারবো। মানে ডিফারেন্ট প্যাডিংটা কি ডাইনামিক হবে কিনা সেটা আমাদের দেখতে হবে আর কি। আচ্ছা, কি হলো, নাম পাই তাদের এখানে পাচ্ছে না।
অর্থাৎ ইম্পোর্ট করা বন্ধ করে রেখেছে, তাইলে তো বিপদ। এবার তাহলে তো আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। যদি নামপাই বন্ধ করে রাখি, নো মডিউল নেম নামপাই মানে হচ্ছে তারা নামপাই আসলে এখানে ইউজ করতে দিবে না আর কি, বন্ধ করে রেখেছে। সো সেই ক্ষেত্রে তোমাকে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে বেস কনভার্সনের জন্য এই যে ফাংশনটা, সেই ফাংশনটা তোমাকে লিখে নিতে হবে, ডিফ বেস কনভার্ট। ঠিক আছে, প্রথমে ধরো আমরা নাম্বারটা নিব x এবং বেস কত বেসে কনভার্ট হবে তা সেটা আমরা পরে নিয়ে নিব। ঠিক আছে, সো কিভাবে করব এটা একটু চিন্তা করো। সো এটা একটা ম্যাথমেটিক্যাল জিনিস অনেকটা। সো কিভাবে করব, সেই জন্য আমার ধরো রিটার্ন এটা এটা হচ্ছে আমার বেস কনভার্সনের পরে এই অবস্থানটা থাকবে। সো আমরা এখানে রিটার্ন রেট করে রাখলাম, মাঝখানে হচ্ছে আমরা এটা জেনারেট করব। এখন জেনারেট কিভাবে করব একটু দেখি। আমরা আগে একটা কাজ করি, এখানে এটা স্ট্রিং হিসেবে না নিয়ে এটা ধরো কি হিসাবে নিব, লিস্ট হিসাবে নিলাম। লিস্ট হিসাবে নিয়ে তারপরে এই রিটার্নটাকে আমরা চেঞ্জ করে রেট ইকুয়াল টু তোমার ডট জয়েন করে দিলাম, জয়েন রেট, অর্থাৎ রেটের এগুলোকে পরে একত্র করে সে জয়েন করে নিবে, সেরকম একটা ব্যবস্থা করে নিলাম। আচ্ছা, আমরা একটু হোয়াইট বোর্ডে দেখি একটা বেস কনভার্সন আসলে কিভাবে করা যায়। ঠিক আছে, বেস কনভার্সন তোমরা নিশ্চয়ই আগে দেখেছো কিভাবে করে। আচ্ছা, আমাদের কন্ট্যাক্ট ছিল এইটা, এটাই। সো বেস কনভার্সন আমরা কিভাবে করব সেটার একটু ধারণা আমরা একটু দেওয়ার চেষ্টা করি। ধরো 15 একটা নাম্বার আছে, এই নাম্বারটার বেস কনভার্ট আমরা করতে চাই, তাহলে নরমালি আমরা বেস কনভার্সনের সময় কিভাবে কনভার্ট করি, এটাকে আমরা মড করি। ধরো 16 ধরো 8 দিয়ে আমরা বেস 8 এ নিয়ে যেতে চাচ্ছি, তাহলে এটাকে 8 দিয়ে ভাগ দিব। সো 8 দিয়ে ভাগ দিব বলতে হ্যাঁ, পুরোটাকে 8 দিয়ে ভাগ দিব। যদি ভাগ দেই 8 দিয়ে ভাগ দিলে আসলে হচ্ছে 1, তাই তো? 8 এরপরে থেকে যাচ্ছে 7। সো 8 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 1 এর ঘরে আমরা 1 দিব। অর্থাৎ তুমি যদি এভাবে চিন্তা করো, 2 টু দি পাওয়ারের ক্ষেত্রে চিন্তা করো, তাহলে প্রথম ডিজিটটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, তারপরে ডিজিটটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, তারপরে ডিজিটটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2, তারপরে ডিজিটটা 2 টু দি পাওয়ার 3, এরকম করে সামনে আগাতে থাকে। এরকম ভাবে 8 এর ক্ষেত্রেও যদি চিন্তা করো, তাহলে প্রথম ডিজিটটা হচ্ছে 8 টু দি পাওয়ার 0, তারপরে ডিজিটটা 8 টু দি পাওয়ার 1, তারপরে 8 টু দি পাওয়ার 2, এইভাবে করে করে যায়, তাই তো? সো আমরা ভাগ দিয়ে দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটা যেহেতু 8 এর চেয়ে নিচে, তার মানে হচ্ছে 8 টু দি পাওয়ার 1 এর 1 এ এই সংখ্যাটা যাবে আর কি, যেহেতু 8 দিয়ে ভাগ দিয়েছি আমরা। ধরো এই 8 64, এখানের 1 হতে হইলে আসলে সংখ্যাটা 64-র উপরে হইতে হবে। ঠিক আছে, তখন আমরা এই 64 দিয়ে এটাকে ভাগ করে বা 8 স্কয়ার দিয়ে এটাকে ভাগ করে নিতে পারতাম, কিন্তু 64-র চেয়ে সংখ্যাটা ছোট, তাইলে 64 দিয়ে আসলে ভাগ যাবে না। তার নিচে আছে হচ্ছে 8,
8 টু দি পাওয়ার 1 মানে 8 দিয়ে ভাগ দিলাম, সো 1 হলো, তার মানে এখানে বসবে। আর এই যে সংখ্যাটা এই 7, এটাকে হচ্ছে তোমার আমরা এই 8 টু দি পাওয়ার 0 এটা সমান সমান হচ্ছে 1, এটা সমান সমান তো 8 ছিল, এটা সমান সমান 64, এটা সমান সমান এরকম কিছু একটা হবে। সো এখন আমরা এটা 1 দিয়ে ভাগ করলে আসলে 7ই পাবো, তার মানে এখানে 7 আসবে। সো 17 এটাই হচ্ছে তোমার আমার আগের এগুলো তো 0ই থাকবে, বা তোমার এই 0 গুলো আসলে থাকবে না। থাকবে না বলতে দরকার নাই আর কি। সো আমার এই 17 হলেই হচ্ছে। সো এই যে 17 এটা যে আমি পাচ্ছি, কিভাবে পাচ্ছি সেটা আগে একটু দেখতে হবে। তাহলে আমরা কিভাবে করব কাজটা, বেস কনভার্সনের কাজটা? আমাদের বড় থেকে ভাগ দিয়ে দিয়ে আসবো, তারপরে যখন দেখবো যেটা দিয়ে ভাগ যাচ্ছে সেটা ই করে দিব, এরকম করব। মানে নরমালি বেস কনভার্সন তোমাকে বললাম যে একটা ডেসিমেল নাম্বার দেওয়া হলো, এটাকে তুমি অক্টালে কনভার্ট করো, তাহলে তুমি কিভাবে করো? ক্যালকুলেটর ইউজ করা ছাড়া হাতে কলমে তোমরা কিভাবে শিখেছো? আমার কথা কি শুনতে পাচ্ছ? আমার আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে বলো দেখি, মানে তোমরা যখন এই কনভার্সন পড়েছো তখন কিভাবে কনভার্ট করেছো? একটা নাম্বারকে কোনো একটা নির্দিষ্ট বেইজে কনভার্ট করতে হবে, সো তখন কিভাবে কনভার্টটা করেছো? ধরো 8 বেইজ অথবা 2 বেইজ হইলেও সেটা কিভাবে করেছো? ভুলে স্যার গেছো? একটা ডেসিমাল নাম্বারকে যদি বাইনারিতে নিতে হয় তাহলে 2 হ্যাঁ, দ্বারা ভাগ করতে করতে একদম শেষ পর্যন্ত গিয়েছি আর কি। আচ্ছা, প্রথমে 2 দিয়ে ভাগ করলা, তারপরে তারপর যতগুলো ক্যারি থাকে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য না হয়, সেসব নাম্বারগুলোকে নিচে থেকে উপরে উঠে উঠে যতগুলো নেওয়া যায় ঠিক ততগুলো নিছি আর কি। ধরো 15, এই নাম্বারটাকে কি করবা? 2 দ্বারা ভাগ শুরু করে দেব। আচ্ছা, 2 দিয়ে ভাগ করলা, 2 দিয়ে ভাগ করলে আসলো হলো মানে এখানে তো 2 দিয়ে ভাগ যাচ্ছে না, সো তোমার তো 7 আসতেছে দিয়ে যাবে। 7। হ্যাঁ, 7, তার মানে 14, তার মানে 1 আসতেছে। তারপরে তারপর ওই 1 কে আবার ভাগ দিব 2 দিয়ে। 1 কে 2 দিয়ে ভাগ দিবা। না স্যার, 1 কে না, 7 কে দিব আসলে। আচ্ছা, 7 কে 2 দিয়ে ভাগ দিবা। ওকে, 7 কে 2 দিয়ে ভাগ দিচ্ছ। ওকে, তাহলে এখানে আলাদাভাবে লিখি, 2/7 আসতেছে 3, তার মানে 6। ওকে, দেন তারপর 3 কে আবার 2 দিয়ে ভাগ দিব। 3 কে 2 দিয়ে ভাগ দিলাম, আসতেছে 2, 1, সো 1 আসতেছে এরপরে। তারপর 1 কে যদি আমি 2 দিয়ে দিই তাহলে কিন্তু 0 চলে আসবে। আর 1 টা 0 2 চলে দিয়ে আসবে কিভাবে? 1 কে 2 দিয়ে দিলে 0 চলে আসবে কিভাবে? স্যার কেরি থাকবে 1 স্যার। এটা তো যাবে না স্যার। তো 0 চলে আসবে স্যার, কেরি থাকবে 1। কি থাকবে? 1 ক্যারি থাকবে 1। জি স্যার। ওকে, তাইলে তুমি কি বলে রেজাল্টটা কিভাবে তৈরি করতেছো? অর্থাৎ এখানে স্যার, কোন কোথায় কি বসলো সেটা কিভাবে বের যতগুলা করতে? ক্যারি থাকবে ঠিক একদম শেষেরটা থেকে আমি প্রথমটার দিকে যাব ক্যারি গুলা নিয়ে নিয়ে। তো এখানে প্রত্যেকবার ক্যারি হচ্ছে 1 এবং 4টা 1 পাওয়া গেছে। অ্যান্সারটা হচ্ছে 4টা 1। ওকে, এই 4টা 1 বলতেছো, তাই তো? জি স্যার। তার মানে 1, 2, 3, 4টা 1 এরকম। আচ্ছা, নাম্বারটা যদি ধরো আমরা এখান থেকে কত বাদ দিব, 4 বাদ দেই, তাহলে 11 যদি হয়, তাহলে
অন্য কালার দিলে কি, ধরো এখানে যদি 11 হয় তাহলে এটা 5 টাইমস গেল, এখানে 10 আসলো, তাহলে তোমার এটা থাকবে 1। ঠিক আছে, সরি 10 না, হ্যাঁ 10, তার মানে 1 থাকলো, তার মানে তুমি তুমি এই 5 কে আবার ভাগ দিবে। সো 5 কে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে 5 দুগুণা না 2 দুগুণা 4, তাই তো, এখানে আবার 1 আসতেছে। তো তারপরে তুমি 2 কে ভাগ দিতেছো, 2 কে ভাগ দিলে 1 দিয়ে এখানে 0 আসতেছে। তো এই 0 কে তুমি আবার এখানে মানে 0 পাচ্ছ, সো সেটাকে কি কিছু করতেছো? না স্যার, জিরোকে কিছু করি না স্যার। আচ্ছা, তাইলে তোমার এই যে 1 আসলো, এই যে 1 আসলো, আর এই যে 0 আসলো, মানে আমরা আগের বার 4টা কিভাবে 1 পেলাম? 3টা এই ক্যারি তো প্রথমে একটা, তারপরে আরেকটা ক্যারি, তারপরে আরেকটা ক্যারি আসলো, সরি, তারপরে তোমার এখানে আরেকটা ক্যারি, মানে এই 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 এটাই তো এই ক্যারিটা, তাহলে এখানে 4টা 1 কিভাবে আমরা না নিছিলাম? না স্যার, লাস্ট ওয়ান কে স্যার আবার 2 দিয়ে ভাগ করছি, তখন স্যার এই যে জিরো আসছে আর স্যার 1 কেরি ছিল স্যার। আচ্ছা, এরকম ছিল আর কি, তাই তো। সো যদি এখানে 1 থাকতো তাহলে নিচে 1 আসতেছে, মানে সরি, এখানে তো 0ই হবে, এখানে যদি ওই উপরে যদি 1 থাকে তাহলে নিচে 1 আসে, আর এখানে যদি 0 আসে থাকে তাহলে এখানে 0 আসে, এরকম ব্যাপারটা। তাহলে তো এই যে এখানে থেকে আমরা 2 যখন পাচ্ছি তখন একবার গিয়ে এখানে 0 পাচ্ছি, তারপরে এখানে 0 আসলো, 0 কে তুমি 2 দিয়ে ভাগ করলে এখানে এরকম 0 হয়ে যাচ্ছে, তাই না? তাইলে তুমি এখানে যখন সাজাবে, এটা কি প্রথমে আসবে? এখানে 1 আসলো, এখানে 1 আসলো, তারপরে এইটা 0 আসলো, এটাও তো পরে তাহলে 0 হয়ে গেল, কিন্তু এই নাম্বারটাকে যদি কনভার্ট করো স্যার তাহলে 2 কে স্যার 2 দিয়ে ভাগ করলে তো স্যার 1 থাকবে স্যার। 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 থাকবে ভাগশেষ। এরকমই তো স্যার মনে হচ্ছে স্যার। 2 কে 2 তারপর দিয়ে ভাগ করলে তো ভাগশেষ 1 থাকার কোনো কারণ নাই, সরি এটা কি ভাগশেষই তো বলে, হ্যাঁ, রিমাইন্ডার আর কি, রিমাইন্ডার তো স্যার 0ই হবে। ভাগফল ভাগফল নিয়ে আমরা কাজ করছি, আচ্ছা আচ্ছা, এই ভাগফল নিয়ে কাজ করছি, রাইট। তার মানে ঠিক আছে, তুমি এখানে 1 নিয়ে আসলাম, সো এখানে আসলে 1 স্যার গেল, এটাকে প্রকাশ করার 0। একটা পদ্ধতি আছে স্যার, আপনি যেরকম করতেছেন এইভাবে করলে একটু মানে কেসটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে স্যার, মানে জিনিসগুলা আচ্ছা একটু বোধগম্য কম হচ্ছে, কিন্তু এভাবেই আসলে করতে হয়। আচ্ছা, স্যার আমরা আমি যে তো তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা আমাকে স্যার ডিরেকশন দিবা যে কিভাবে আসলে করতে হবে। স্যার, এটা হচ্ছে আমরা যে লসাগু নির্ণয় করতাম না, হ্যাঁ হ্যাঁ, এলসিএম, ওইভাবে করবা। ওইরকম আসলে করলে বেটার হইতো আপনি। জি স্যার। ওকে, ঠিক আছে ঠিক আছে, সরি। ওকে, দেন তাহলে আমরা এই দুইটা সংখ্যার একটু নির্ণয় করে নিই আবার। ধরো তোমার একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 11। স্যার একটা নিয়ে কাজ করেন এখন, ওকে, একটা নিয়ে কাজ জাস্ট করি। একটা নিয়ে শুরু করুন এখন, আচ্ছা, এই 2 দুই দিয়ে দুই ভাগ দিয়ে দিলে করলাম, তাহলে 2 দিয়ে ভাগ করলে তোমার এখানে আমরা এরপরে এখানে কি লিখবো, ভাগফলটা লিখবো নাকি? 7টাকে আপনি ঠিক 15 এর নিচে লিখবেন স্যার। হ্যাঁ, 15 এর নিচে লিখলাম, তারপরে এটা আবার 2 দিয়ে যাবে, আর এখানে ভাগশেষ জি কত স্যার, আসলো সেটা তাহলে এখানে স্যার এখন লিখতেছি। এই যে জি ভাগশেষ স্যার কত এটাই, আসলো সেটা এই পাশে লিখতেছি, তাই তো। জি জি স্যার এরকম আর কি, ওকে, গুড। এটা 3 দুগুণে 6 হবে। স্যার ওকে, 15 এর সাথে তার হবে না তো স্যার, 7 থেকে স্যার শুরু হবে। 7 থেকে মানে 15 এর ওখানে এই ভাগশেষটা থাকবে না, এটা বলতেছো? স্যার স্যার, এটা কোনো ব্যাপার না, তাও সমস্যা নাই। ওকে ওকে, ঠিক আছে, অর্থাৎ যেহেতু আমাদের বোঝার জন্য ওকে লিখতেছি, এক জায়গায় লিখলেই হলো, আনটিল আমি নিজে জি বুঝতে স্যার। পারতেছি, তাই তো। সো 15 কে জি মানে স্যার। ব্যাপারটা তো এরকম আসতেছে যে 15 কে 2 দিয়ে ভাগ করলাম, 7 ভাগশেষ হলো, 1 ভাগ, সরি 7 ভাগফল হলো, 1 ভাগশেষ, ঠিক আছে। জি স্যার। তারপরে আবার 7 কে 2 দিয়ে ভাগ করলাম, 3 ভাগশেষ, 1, সরি 3 ভাগফল, 1 ভাগশেষ। তো ভাগশেষ। 3 কে আবার 2 দিয়ে ভাগ করলাম, সো 1 হচ্ছে ভাগফল আর 1 হচ্ছে ভাগশেষ। ভাগশেষ।
তারপরে তারপরে কি জানি করব, এখন আপনি যদি যে আবার 2 দিয়ে ভাগ করব, তাই তো নাকি? স্যার ভাগফল 1 কে স্যার আবার 2 দিয়ে ভাগ করব আর কি। আচ্ছা, 2 দিয়ে ভাগ করলে তখন এটা 0 হয়ে গেল, ভাগশেষ থাকলো 1, এরকম নাকি? জি স্যার। জি স্যার আচ্ছা, তাহলে 11 ক্ষেত্রে একটু করে দেখি। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার ভাগশেষ আসতেছে 5, সরি ভাগফল আসতেছে 5, আর ভাগশেষ 1। তো 5 কে ভাগ করলে আসতেছে 2, এখানে হচ্ছে 1। তাই তো, আবার 2 দিয়ে ভাগ করলে এখানে আসতেছে 0, সরি এখানে আসতেছে 1, ভুল করলাম। এখানে আসতেছে 1 আর এটা আসতেছে ভাগশেষ 0। এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে 0, 1। তার মানে এইটা হচ্ছে তুমি বলতে চাচ্ছ আমার স্যার নিচ থেকে স্যার এইদিকে। উপরের দিকে ওকে, স্যার। নিচ থেকে উপরের দিকে, সরি। কিন্তু এটা তো স্যার অ্যান্সারটা ঠিক হলো কিনা একটু দেখতেছি স্যার। অ্যান্সারটা ঠিক আছে, কারণ আমরা ওই যে 15 থেকে 4 বিয়োগ করেই আসলে ওখানে গিয়েছিলাম, তাই তো? এই যে এই মাঝখানের এই 4 বিয়োগ করলে 2 টু দি পাওয়ার 4 আসলে বিয়োগ করেছিলাম। কিন্তু সো অ্যান্সার তো 11 নিচে। স্যার হয় বাইনারিতে 11 এর অ্যান্সারটা হচ্ছে 1011। হ্যাঁ, এই তো 1011ই তো আসলে আমাদের ঠিক আছে স্যার, 1011। অ্যান্সার ঠিক আছে স্যার, 11ই আসে। ঠিক আছে না? জি স্যার এখন ঠিক আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের পদ্ধতি। আমরা এটাকেই যদি প্রোগ্রামিং এ কনভার্ট করতে যাই, আচ্ছা এই বাইনারিতে যে করলাম এটা কি অক্টালের ক্ষেত্রে এইভাবে করলে হবে নাকি হবে না? স্যার অক্টালে 8 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, 8 দিয়ে ভাগ করলে হবে তো। জি জি স্যার। স্যার সেম। ওকে, তাহলে আমরা সেটাই করব আর কি। আমাদের ধরো যে আহ, এটা তাহলে কি করতে হচ্ছে, প্রতিবার দেখো নাম্বারটাকে নিতে হচ্ছে, নিয়ে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, ভাগফলটা আমার রাখতে হচ্ছে, আর ভাগশেষটা যে থাকতেছে সেটা আমার রেজাল্টে চলে যাচ্ছে। আবার এটাকে ওই বেসটা দিয়ে ভাগ করতে হচ্ছে, ভাগফল যেটা আসতেছে সেটাকে রাখতে হচ্ছে, আর ভাগশেষটাকে আমি সেকেন্ড অ্যান্সার হিসাবে নিচ্ছি, মানে অ্যান্সারের সেকেন্ড ডিজিট হিসাবে নিচ্ছি। নিচ্ছি বলতে এটাকে আমাকে আবার পুরোটাকে রিভার্স করতে হবে। সো আমরা কি করব, এই যে এই এনটা আসলো, মানে আমাদের প্রোগ্রামিং এ একটু দেখায়, যদি দাঁড়াও, আসলে দুটো পাশাপাশি নিয়ে আসলে আর একটু সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। সো এই এই অবস্থায় যদি একটু দেখো, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটু বলি। সো আমাদের এই যে এক্সটা যে আছে, এই এক্সটাকে আমরা বেজ এই বিটা দিয়ে ভাগ করতেছি, ভাগফলটা নিয়ে আমরা পরবর্তী স্টেপে কাজ করব। আর এখন ভাগশেষটাকে আমরা এই যে আমাদের রিটার্ন যে লিস্ট আছে ওই লিস্টে আমরা ভাগশেষটাকে রেখে দিব। আবার তারপরেরটা যাব, তারপরেরটা গিয়ে সেম কাজটাই করব। ঠিক আছে, এইভাবে কাজটা আমরা রিপিট করতেছি। কখন পর্যন্ত রিপিট করতেছি? যতক্ষণ পর্যন্ত বেজ আমাদের 0 হয়ে না আসতেছে। সো আমরা এখানে দিব while b not equal to 0, যতক্ষণ পর্যন্ত 0 not equal to অথবা সেফ সাইডে থাকার জন্য গ্রেটার দেন 0 দিতে পারো। ঠিক আছে, সো এখন আমরা কি করব তাহলে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের রিটার্নে একটা কিছু অ্যাপেন্ড করা লাগবে। সো অ্যাপেন্ড করতেছি, কাকে অ্যাপেন্ড করতেছি? বি মড, বি মড কত, এক্স না, এক্স মড বি, এক্স মড বি, এটাকে অ্যাপেন্ড করতে, অর্থাৎ 15 দিয়ে 2 কে ভাগ করলে যে ভাগশেষটা আসতেছে এই ভাগশেষটা আমরা আমাদের রেজাল্টের যে লিস্ট আছে সেখানে অ্যাড করতেছি। তারপর আমরা কি করব, এই যে এককে এর পরের বারের জন্য আমাদের ভাগ করে নিতে হচ্ছে, ভেঙে নিতে হচ্ছে। আচ্ছা, এটা বি না, এটা আসলে এক্স হবে, ভুল করেছিলাম। কারণ এক্সটা যতক্ষণ পর্যন্ত বেসটা তো আর চেঞ্জ করতেছি না, মূল নাম্বারটা চেঞ্জ করতেছি। সো এখানে আমরা যেটা করব, এক্স ডিভাইডেড বাই ইকুয়াল টু বি, বেস ডিভাইডেড বাইটা হবে হচ্ছে আমার ডাবল ডিভাইডেড, অর্থাৎ এটাকে আমরা বলতেছি ফ্লোট ডিভিশন অথবা ইন্টিজার ডিভিশন, যেটাকে বলতেছি আর কি। অর্থাৎ বি দিয়ে এক্স কে ভাগ করে, এটার এটা হচ্ছে এরকম, এক্স ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই বি।
অর্থাৎ এক্স কে বি দিয়ে ভাগ করে যে ভাগশেষটা আসতেছে সেই ভাগফলটা আসতেছে, সেই ভাগফলটা আমরা এক্স এর মধ্যে রেখে দিচ্ছি। পরের বার আবার যখন আসবে তখন আবার সেম কাজটা এরকম হতে থাকবে কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ পর্যন্ত না আমার এক্স এর মানটা 0 হয়। এক্স এর মানটা যেবার 0 হয়ে যাবে তারপরে আমাদের আর কোনো কাজ নাই। সো এরপরে এখানে যখন আসবো তখন এটা আমাদেরকে রেট ইকুয়াল টু রিভার্স রেট এটা করে নিলাম। তার মানে হচ্ছে রেট কে রিভার্স করে রেটের মধ্যে রাখলাম। অর্থাৎ এই যে 1111 এরকম ভাবে বা 1101 এই জিনিসগুলো এইভাবে রেখেছিল, যখন রিভার্স করে দিলাম তখন এই পাশ থেকে পেতে থাকলাম। ঠিক আছে, সো আমরা আমাদের এখানে এটা একটু কল করে দেখি। আই তো বেস 10 এ আছে যেহেতু এটাকে আর ডিস্টার্ব করলাম না। সো এইখানে আসো, এটাকে আমরা মানে বেসটা লেখার প্রয়োজন নাই, এখানে জাস্ট 8 কে আমরা পাস করলাম আর এখানে লিখে দিলাম বেস কনভার্সন। ওকে, then similarly base con ওকে আই এবং 16 পাঠাচ্ছি, তারপরে তোমার এখানে সেম তো সে আসলে কিন্তু কোনো নাম্বার পাঠাচ্ছে না, সে পাঠাচ্ছে একটা স্ট্রিং এবং এই স্ট্রিং দিয়েই আমরা আসলে কাজটা করব। সো আমি যদি str বাদও দিয়ে দিই তারপরেও আমার কোনো সমস্যা নেই, কারণ সে আসলে পাঠাচ্ছে যেহেতু স্ট্রিং, আমার এটা বাদ দিলেই। আর স্ট্রিং পাঠাতে হচ্ছে কারণ ওই যে 16 হেক্সাডেসিমেল বেস যখন হেক্সাডেসিমেল তখন আসলে তোমার ক্যারেক্টার কি করতেই হবে। সো স্ট্রিং এ আমাদের নিতে হচ্ছে। আচ্ছা এখানে কি বাদ দিলাম তাইলে, কমাটা বাদ হয়ে গেছিল, সরি। সো দেখি আমরা কি বলে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় একটা ব্যাপার হলো ম্যাপ করে নিতে হবে এটা, কারণ হচ্ছে এটার মধ্যে সবকিছুই তো ইন্টিজার। আমরা এটা str ফাংশন কল করে দিলাম। ম্যাপ ম্যাপ কি করে আমরা জানি যে এই একটা লিস্টের মধ্যে প্রতিটা এলিমেন্টের উপরে কোন একটা ফাংশন চালাতে হলে এই ম্যাপ দিয়ে আমরা এই কাজটা করি। ঠিক আছে, এখানে মোটামুটি হচ্ছে কিনা আমরা একটু দেখি। এই 7 এর পরে 10 আসলো, এভাবে করে যাচ্ছে। আচ্ছা এখানে একটু ঝামেলা হয়ে গেছে, কারণ হেক্সাডেসিমেলের ক্ষেত্রে তোমার এই যে 10 11 12 13 14 ABCD দিয়ে হবে। 15 এইগুলা আসলে তখন আমাদেরকে একটু চিন্তা করতে হবে। সেটা আমরা কিভাবে চিন্তা করব সেটা আমরা দেখতেছি। অ্যাপেন্ড করার এখানে যদি এরকম হয়, এখানে আমরা একটা কন্ডিশন বসিয়ে দিতে পারি। যদি এটা লেস দেন 10 হয়, ঠিক আছে, যদি এই ডিজিটটা লেস দেন 10 হয় তাহলে তো ডাইরেক্টলি ওটাই চলে গেল এক্স মড বি। এখানে যে অপারেটরটা লিখতেছি সেটা সম্পর্কে আগে বলেছি কিনা জানি না, আবার বলবো, অসুবিধা নেই। এটাকে বলা হয় টার্নারি অপারেটর। দাঁড়াও, তাহলে এখানে হবে হচ্ছে এস, আচ্ছা সিএইচআর, সিএইচআর এটা তোমার হচ্ছে এক্স মড বি মাইনাস x mod b minus 10 প্লাস ক্যাপিটাল লেটার যেহেতু দিতে পারছে 65। সেটা কি করলাম বলতেছি, ইনভ্যালিড সিনট্যাক্স কেন, টার্নারি অপারেটর কি নাই এতে?
পাইথন টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর সব জায়গায় থাকার কথা। আচ্ছা, এটার ইটা ভিন্ন, লিখতে হয় ভিন্নভাবে, তাই তো? আচ্ছা, তাহলে তো অনেকটা বেঁচে গেল আর কি, মানে ওই সিনট্যাক্সটা শিখতে হলো না। জাস্ট এখানে টার্নারি অপারেটর হিসেবে ইউজ করতেছে এ, ইফ এ তো, এলস এ তো। কন্ডিশনটা মাঝখানে দিতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের ওভাবেই সাজাতে হচ্ছে। সেটা হচ্ছে এ, এ বলতে এটা, এটা ইফ এত, এলস এত। এখন মোটামুটি বুঝতে পারতেছো যে এইটা, সে এইটাকে ইভালুয়েট করবে যদি এই কন্ডিশনটা ট্রু হয়, আর এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এইটাকে ইভালুয়েট করে সেই ভ্যালুটা নিবে আর কি। ঠিক আছে, এই জায়গায় মানে পাইথনের সিনট্যাক্সটা সহজ করে আনছে। এটাকে বলা হয় টার্নারি অপারেটর। যেহেতু এখানে ইফ এলস, এটা জাস্ট টার্নারি অপারেটর বলতে তো বোঝায় হচ্ছে যেখানে তিনটা অপারেন্ডের ইনভলভমেন্ট আছে, অর্থাৎ এই একটা অপারেন্ড, এই দুইটা, এই তিনটা। সে যেটা করে সেটা হলো এই কন্ডিশনটা চেক করে, ট্রু হলে এইদিকে যায় আর ফলস হলে এইদিকে যায়। ঠিক আছে, সো যেহেতু তিনটা অপারেন্ডের ইনভলভমেন্ট আছে, এই জন্য এটাকে বলা হয় টার্নারি অপারেটর। আচ্ছা স্যার, হ্যাঁ, বলো। আগে আপনি যেটা লিখলেন যে সিনট্যাক্সটা, এটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ছিল? ওটা সি। সি। সি, জাভা এগুলাতে কাজ করে, বুঝতে পেরেছো? ওখানে জাস্ট ওখানে ছিল হচ্ছে এরকম একটা হোয়াট চিহ্ন দেয়, হোয়াট চিহ্নের আগে যে অংশটা থাকে এটা হলো কন্ডিশন। তারপরে এটা যদি ট্রু হয় তাহলে এইখানে যায়, আর একটা কোলন দিয়ে আরেকটা মানে স্টেটমেন্ট দেওয়া হয়। সো ট্রু হলে পরে এটা, আর ফলস হলে পরে এটাতে যায় আর কি। এরকম ছিল আর কি সিতে। সো আমি যেহেতু একই সাথে সি এবং পাইথন মানে প্যারালালি দুই তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারলে বা ধরো যে নিয়ে কাজ করলে, অ্যাক্টিভ থাকলে, তখন এই ধরনের সমস্যাগুলো হয়। যেহেতু আমি মেজরে ধরো ওদের সি দিয়েই দেখাই, সো সবসময় আবার ওই সি এর চিন্তাটা মাথায় চলে আসে। বা পাইথন নিয়ে যতই হই আমরা, এখন আসলে পাইথন নিয়ে ওইভাবে ইউজ টু না। যখন আবার পাইথন নিয়ে ইউজ টু হয় তখন দেখা যায় যে ওই ইয়েতে সমস্যা হচ্ছে, কি বলে এটার নাম, হুম হ্যাঁ, সি তে লেখার সময় ধরো প্রিন্ট এফ, সি তে প্রিন্ট এফ লিখতে হয়। তো ফোর্থ ইয়ারে যখন মানে পাইথন অনেক ইউজ করা হতো, তারপরে দেখা যেত যে প্রোগ্রামিং যখন করতাম ওটা তো সি বেশি ইউজ করতাম, তখনও দেখা যেত যে ওই প্রিন্ট লিখে ফেলতেছি, বারবার সিনট্যাক্স ভুল করতেছি। সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হয় স্যার। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। ওগুলা ধরো সিগনিফিকেন্ট, যেগুলি সিগনিফিকেন্টলি চেঞ্জ মানে পার্থক্য, সেইগুলা তেমন একটা ঝামেলা হয় না। ঝামেলা হয় যদি ধরো কাছাকাছি সিনট্যাক্স এখানেও আছে ওখানেও আছে, এইখানে ওইটা একটু চেঞ্জ, যেমন এই যে টার্নারি অপারেটর এখানেও আছে ওখানেও আছে, এখানে একটু সিনট্যাক্স চেঞ্জ, মানে ওরা ওই ইফ এলস এর সাথে সম্পর্ক রেখেই জিনিসটা করে ফেলছে। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আর কি, ইভেন পাইথনে এই টার্নারি অপারেটর আমি আগে জীবনে কখনো ইউজ করি নাই। এখন মানে এটা যে ওইভাবে টার্নারি অপারেটরটা নাই সেটা আমি আগে কখনো চিন্তাও করি নাই। এটা এইভাবে না দেখলে হয়তো জানতাম না। তো আমিও কিন্তু আসলে লার্ন করতেছি। এগুলো স্যার ওই যে মানে মানুষের ভাষার মতো, এক এক দেশের ভাষা এক এক ভাবে চেঞ্জ আর কি। রাইট, একটা ভালো অ্যাবসলিউটলি। করে জানলে বাকিগুলো গ্যাস করা যায় এট লিস্ট। হুম, মানে সাধারণত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলাও দেখবা যে নতুন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আসে তারা চেষ্টা করে যে পিছনের ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেইগুলাকে সাপোর্ট দেওয়া যায় কিনা, কতটুকু সাপোর্ট দেওয়া যায়। যেমন পাইথনে প্রিন্ট রাখলেও তারা প্রিন্ট এফ জিনিসটা রেখেছে, কারণ তারা চিন্তা করেছে যে অনেকেই হয়তো সি থেকে এখানে সুইচ করবে, সো তারা যাতে সহজে জিনিসটা অ্যাডপ্ট করতে পারে আগে প্রিন্ট এফটা শিখলো, পরে আস্তে আস্তে সে প্রিন্টটা শিখে নিবে।
এরকম, যাতে তার তার ল্যাঙ্গুয়েজটা যাতে ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয়, এই জন্য তারা ওই আগের মানে অন্যান্য এদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় সেটা করার চেষ্টা করে আর কি। আচ্ছা, রং এক্সপেক্টেড, এখানে আবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা একটু ঝামেলার এই জন্য খুব বেশি না। তারা হচ্ছে প্যাডিংটা কিভাবে তোমাকে করতে বলছে, প্যাডিংটা 5টা যে আমরা এখানে হিসাব করলাম সেই 5 হিসাবে না, তোমার সর্বোচ্চ যতগুলা ডিজিট লাগে সেই হিসাবে তোমাকে প্যাডিংটা করতে হবে। সো এখানে আমরা দেখতেছি যে সর্বোচ্চ 5টা তোমার ডিজিট লাগতেছে, সো এই জন্য 5। আর এইখানে সরি, তারা ওই ইনপুটে টেস্ট কেজে যেটা দিয়েছে তার ইনপুট হলো 2, তার মানে প্যাডিং হবে 2 দিয়ে। দেখো এক্সপেক্টেড আউটপুট, তারা এক্সপেক্টেড আউটপুট ছিল এই, জাস্ট তুমি 2টা লিখবে, কারণ তোমার এই বাইনারিতে লিখতে 2 ক্যারেক্টার লাগতেছে সর্বোচ্চ। ঠিক আছে, তারা এইভাবে জিনিসটাই করেছে। তো সেটা কোনো ব্যাপার না, তুমি আগে মানে আমরা এখানে খুব সহজেই কিছু ডিসিশন নিতে পারি। যেমন ধরো যে বাইনারিতে সবচেয়ে বেশি ডিজিট লাগবে, কারণ বাইনারিতে যত বেস কমবে তত ডিজিটের সংখ্যা বাড়বে, তাই না? সো বাইনারিতে সবচেয়ে বেশি ডিজিট লাগবে। সো তোমার এই লেন্থটা কত হবে, তুমি যদি বাইনারিতে এনটাকে বাইনারিতে কনভার্ট করে নাও এবং সেটা লেন্থ নিয়ে নাও, তাহলে তুমি শিওর যে আসলে সর্বোচ্চ কত লাগতে পারে। সো এম আমরা সেটাকে এম হিসাবে কি বলে এক্সপ্রেস করলে এবং বেস কনভার্সন দিয়ে আমি যদি নিয়ে আসি এক্স, মানে তো ধরো আমাদের ওই এনটা, এন কে আমরা 2 বেজে কনভার্ট করে যে নাম্বারটা আসবে সেটা লেন্থ যদি আমরা দেখি, তার মানে আমাদের সর্বোচ্চ এত ক্যারেক্টারই লাগবে। সো সেই ক্ষেত্রে আমরা এই যে এল আর জাস্ট যে 5 দিয়েছিলাম কনস্ট্যান্ট নাম্বার, সেটা না দিয়ে আমরা এম দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে বাইনারি নাম্বার, মানে বাইনারি নাম্বারে যেহেতু সবচেয়ে বেশি ডিজিট লাগতেছে, তো সেইটার মধ্যে এই নাম্বারটাকে, এই এন কে রিপ্রেজেন্ট করতে কতগুলো ক্যারেক্টার বলো বা কতগুলো ডিজিট বলো সেটা আগে ক্যালকুলেট করে নিচ্ছি এবং সেটার উপরে বেস করে আমরা এই অ্যাডজাস্টমেন্টটা করে নিচ্ছি। সো এখন যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে 2 দিলে দেখা যাবে আসতেছে মানে কম স্পেস দিয়ে আসতেছে, আর যদি বড় 99 বা এই ধরনের নাম্বার দাও তাহলে সেভাবে আসতেছে। ঠিক আছে, তো আসো আমরা দেখি। সেটা না হওয়ার কারণ নাই। ওকে, সো এটা হয়ে গেল। সো এখানে মেইনলি আমরা মানে এরকম হবে প্রায় যে তোমার ধরো যে তুমি তোমার রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে হয়তো এটা ওই যে নাম পাই যে দেখালাম প্রথমে, ওইভাবে করে ফেলতে পারো। ঠিক আছে, তোমার রিসার্চ ওয়ার্কে বা ইয়েতে। কিন্তু অনেক সময় তুমি বা অনেক সময় এরকম হয় যে তোমার কোনো একটা কাজ অন্য কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা আছে, বা কোনো ব্যাকডেটেড এই পাইথনেরই ধরো ব্যাকডেটেড কোনো একটা ভার্সনের তোমার এটা করা আছে যেখানে হয়তো নামপাইয়ের ওই জিনিসগুলো সাপোর্ট করে না, তখন তুমি আসলে এটা এই বিল্ট ইন এই ফাংশন গুলো ইউজ করতে পারবা না, তখন তোমাকে নিজের থেকে এই জিনিসটা করতে হবে। আচ্ছা, এখানে একটা এই ব্যাখ্যা করি নাই, এই জিনিসটা কি করলাম আসলে, মানে এইটা কি, এটা তোমরা অনেকেই বুঝে গেছো। এখানে আমরা যেটা করেছি, এই ডিজিটটা যখনই 10-এর উপরে হয়, ইফ এক্স মড বি, মানে হচ্ছে এক্স মড বি করে রিমাইন্ডারটা যখনই 10-এর উপরে আসতেছে, তার মানে এই ডিজিটটা হচ্ছে এ বি সি ডি এফ এর মধ্যে কোনো একটা। সো এই 10-এর উপরে ধরো 10 বা তার উপরে আর কি, কারণ 10-এর নিচে হলে তো তোমার 9 পর্যন্ত ডিজিটটা, যে ডিজিটটা আসতেছে সেই ডিজিটটাই আমরা জাস্ট এখানে অ্যাপেন্ড করে দিচ্ছি। আর এটা যদি 10-এর উপরে হয় সেক্ষেত্রে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এটাকে ক্যারেক্টারে কনভার্ট করে নিচ্ছি। ঠিক আছে, সো এইটা থেকে 10 বিয়োগ করলে তুমি এ বি সি ডি ই এফ, এটা মানে এ কে 0 ধরে বি সি ডি ই এফ এরকম তুমি একটা ইন্ডেক্স পাচ্ছ। সো সেটার সাথে যদি 65 যোগ করো, 65 হচ্ছে তোমার বড় হাতের এ, যে ক্যাপিটালাইজড এ আছে, এই এ এর হচ্ছে কি আস্কি ভ্যালু। সো সেটার সাথে তুমি যোগ করে যদি তোমার এখানে 5 আসে, তাহলে তুমি 65 যোগ করে 70 পাচ্ছ, যেটা হচ্ছে ই এর আস্কি ভ্যালু, ই না এফ,
5 হচ্ছে 5 তো f এর ASCII ভ্যালু। সো তুমি ওখানে f ক্যারেক্টারটা পেয়ে যাচ্ছ এবং তোমার এখানে অ্যাপেন্ড হচ্ছে, এবং পরবর্তীতে এই str যখন এটা স্ট্রিং এ কনভার্ট করতেছো, এটা অলরেডি একটা মানে ক্যারেক্টার যেহেতু স্ট্রিং এ সে কনভার্ট করে নিতে তেমন কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। এখানে আমার দুই একটা কোশ্চেন আছে যে হ্যাঁ শিওর। 65 যে আপনি অ্যাড করছেন, হ্যাঁ এটা দ্বারা সে মানে বড় হাতের এ দিচ্ছে প্রিন্ট করে, বা বড় হাতের এবিসিডি দিচ্ছে। আমি যদি স্মল 65 লেটার এর, করতে চাই তাহলে হ্যাঁ কি? স্মল লেটার করতে হলে এখানে 97 দিবা, 65 এর জায়গায় 97 দিবা। মানে তোমাকে একটু ডেমনস্ট্রেট করে দেখালে আরো একটু সুন্দর হবে। ধরো একটা ক্যারেক্টারের জন্য আমরা ধরো আমাদের এখানে আসলো হলো 13, ঠিক আছে? এখন 13 যখন আসলো, একটা ডিজিট 13 মানে হচ্ছে অবশ্যই এটা একটা হেক্সাডেসিমাল নাম্বারের কোনো একটা ABCDEF এর মধ্যে কোনো কিছু একটা হবে, অর্থাৎ 10 এর 9 এর চেয়ে এটা বড়, 9 পর্যন্ত ডিজিট আমরা লিখতে পারি, এটার চেয়ে বড় কোনো কিছু এটা, ঠিক আছে? তাহলে তখন আমরা কি করতেছি, এটা থেকে 10 বিয়োগ করে ফেলতেছি, 10 বিয়োগ করে আসতেছে 3, ঠিক আছে? এই যে এই জায়গাটা আমরা এটা করতেছি, তারপর এটার সাথে 65 যোগ করতেছি। তুমি যদি 65 যোগ করো তাহলে এটা হবে 68, ঠিক আছে? তুমি যে আজকে টেবিল দেখো 65, 66, 67, 68, 69 এভাবে করে যেতে থাকবে। সো এটা হচ্ছে বড় হাতের A B C D E এবং 70 হলে তখন F। সো তোমার এখানে 68 আসছে, 68 মানে হচ্ছে D, তার মানে বড় হাতের D কে তুমি এখানে ক্যারেক্টার CHR দিয়ে, মানে CHR দিয়ে কি করে, এই ASCII ক্যারেক্টার থেকে সরি ASCII ভ্যালু থেকে এটাকে ASCII ক্যারেক্টারে কনভার্ট করে নিয়ে যায়। সো আমরা এখানে ডি পাচ্ছি আর কি, এরকম করে জিনিসটা করা হচ্ছে, ঠিক আছে? যদি এখানে 13 এর বদলে ধরো 10 থাকতো, তাহলে 10 মাইনাস করলে এখানে 0 আসতো, 65 সাথে এগিয়ে করলে 65, সো তখন তোমার এ চলে আসতো। ওকে, বুঝতে পারলা কিনা? জি স্যার, আর স্মল লেটার হলে আপনি বলছেন 90 কত যে 97 97। এইগুলা মুখস্থ রাখার প্রয়োজন নেই, তুমি যদি এখানে সার্চ দাও ASCII টেবল, এখানে সুন্দরভাবে ASCII টেবল পেয়ে যাবা, এটা ওই ইমেজে দিলেও পাওয়া যায়। সো এখানে তুমি সুন্দরভাবে দেখতে পাচ্ছ ইভেন হেক্সাডেসিমাল নাম্বার কত সেটাও দেখতে পাচ্ছ। এই ডেসিমাল নাম্বারে ASCII ভ্যালুটা তুমি যদি যাও, যে দেখবা যে এই যে 65 থেকে বড় হাতের এ এখানে সুন্দরভাবে ABCDFGHIJKLMNOPQRSTUVWXYZ পর্যন্ত সাজানো আছে। সিমিলারলি এখানে এই 97 থেকে ছোট হাতের ABCDFGHIJKLMNOPQRSTUVWXYZ ওকে জি পর্যন্ত স্যার। সাজানো আছে, ঠিক আছে? এছাড়া অন্য কোনো ক্যারেক্টার তোমার দরকার হলে 0 থেকে 9 এগুলো অনেক সময় দরকার হতে পারে, 0 তখন 48, এভাবে করে জিনিসগুলো আমাদের এই মেইনলি এই দেখা যায় যে ক্যাপিটাল লেটার এ, স্মল লেটার এ, তারপরে তোমার এই 0, তারপর তোমার ওই নাল ক্যারেক্টার, এইগুলা কয়েকটা মনে রাখলেই জাস্ট আচ্ছা আর স্যার, তেমন একটা কিছু জিনিস লাগে না। জিজ্ঞেস হ্যাঁ করতে, যদিও দরকার না এটা, এই যে আপনি 48, 9, 50 এগুলার যে 1 2 লেখা আছে রেড কালারের, হ্যাঁ এগুলার কি কিভাবে দরকার স্যার আমাদের? এইগুলা এইগুলা কিন্তু এই 0, এই 0 মানে কিন্তু আসলে তোমার ইয়ের 0 না, নাম্বার 0 না, এটা হচ্ছে ক্যারেক্টার 0। অর্থাৎ এইটাকে আচ্ছা তোমার মনে আছে কিনা একটু আমরা এখানে একটু খেলাধুলা করে দেখাই একটু। ধরো তোমার x ইকুয়াল টু 5 আছে আর y ইকুয়াল টু আমাদের ক্যারেক্টার 5 আছে। সো x এ যেহেতু এটা একটা নাম্বার, সো এটার মধ্যে তুমি যা অপারেশন করবা সে নাম্বারের প্রপার্টিস অনুযায়ী কাজ করবে। আর এটা হচ্ছে একটা স্ট্রিং বা ক্যারেক্টার আকারে আছে, সো এটার সাথে যেই অপারেশন করবা সেই অপারেশন গুলা প্রিন্ট স্ট্রিং টাইপের এর হবে। ক্যারেক্টারিস্টিক অনুযায়ী করবে। আমি একটু উদাহরণ হিসেবে দেখাই, প্রিন্ট x ইন্টু 5 করলাম, আর এখানে y ইন্টু 5 করলাম, ঠিক আছে? এখন আসো একটু দেখি। সো এখানে x যেহেতু নাম্বার, এটাকে 5 দিয়ে গুণ করলে 5 5 25 সে আনতেছে 25। আর এটা যেহেতু একটা ক্যারেক্টার, এটার সাথে সে ওই স্ট্রিং এর অপারেশনে যেভাবে আচরণ করে সেভাবে আচরণ করতেছে, অর্থাৎ এই 5 5 5 5 5 বার 5 সে নিয়ে এসেছে আর কি, আচ্ছা বুঝতে পেরেছো? জি সো স্যার। এটা হচ্ছে জাস্ট সব ওই আমরা ইনপুট থেকে নিলে বুঝতে কিন্তু পারছি সবসময় ব্যাপারটা। এই ধরনের স্ট্রিং আকারে হুম। নেই। ওকে,
তাহলে তো বুঝে গেছো, থ্যাংক ইউ। এখন স্যার হ্যাঁ বলো। এই এর মানে কোডিং এর একটু উপরের জায়গাতে আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাতে তো বলতেছো না? জি স্যার, ওই আগের জায়গাতেই এখানে যে আপনি লিখছেন x mod v less than 10, ঠিক আছে হ্যাঁ স্যার? এই 10 টা যে ইন্টিজার নাকি একটা রিয়েল নাম্বার, এটা আমরা কিভাবে বুঝালাম তাকে? আমরা তো বুঝতে আচ্ছা পারতেছি এটা হচ্ছে 10 ইন্টিজার। ওকে ওকে, গুড কোশ্চেন, কোশ্চেনটা সুন্দর একটা কোশ্চেন করেছো। রিয়েল নাম্বার মানে রিয়েল নাম্বার হলে তোমাকে অবশ্যই তখন এখানে একটা দশমিক থাকতে হবে। এই দশমিক পর্যন্ত দিয়ে দিলেই আমরা বুঝতে ফেলতাম যে এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ওকে, যেহেতু কোনো দশমিক নাই, বাই ডিফল্ট তুমি এই ধরনের একটা নাম্বার মানে বুঝতে পারবা যে এটা একটা ইন্টিজার। এখানে এদিকে আমরা যখনই ব্যবহার করেছি ইন্টিজার, যখনই একটা দশমিক সে পেয়ে যাবে অথবা ফ্লোটিং পয়েন্টের কোনো ট্রেস সে পাবে, তখনই সে আসলে এটাকে ধরে নিবে ফ্লোটিং পয়েন্ট, এছাড়া সে এটাকে ইন্টিজারই ধরবে। আর তুমি যদি স্ট্রিং হিসাবে করতে চাও তাহলে তো স্ট্রিং এর সাথে তো পার্থক্য জানো, স্ট্রিং করতে হলে এইভাবে করে একটা কোটেশনের মধ্যে রাখতে হবে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এইভাবে কোশ্চেন গুলো করে ফেলবা, তাহলে মানে শুধু শুধু মনের ভিতরে কোশ্চেনটা রেখে তো লাভ নেই, ঘুরপাক হয়ে তো লাভ নেই, কোশ্চেন করে ফেলবা। ঠিক আছে, আমি বিভিন্ন জিনিস দেখিয়ে দেখিয়ে যাচ্ছি, এগুলাতে বিভিন্ন কনসেপ্ট গুলো আসতেছে। এগুলা তো তোমাদের জন্য, এগুলো আমি হয়তো এই মড কিভাবে কাজ করে বা এগুলা এগুলা আমি তোমার থিওরি আকারে দেখিয়ে যেতে পারতাম, কোন মানে এই ধরনের ইমপ্লিমেন্টেশনে পরে আসতে পারতাম হয়তো, কিন্তু এগুলো দেখিয়ে গেলে তোমার ওই আর মনে থাকতো না। কিন্তু এখানে যখন তোমার ইউজ করতে হচ্ছে জিনিসটা, তখন তোমার সহজে জিনিসগুলো উম, মানে তুমি যে এটা পেরে যাচ্ছ এটা তুমি হয়তো অতটা ফিলও করতেছো না। ঠিক আছে, জি স্যার। ওকে। সো আজকে একটা প্রবলেমই আমরা অনেক সময় নিয়ে করলাম, আর এই প্রবলেমটা খুবই সহজ প্রবলেম। এই প্রবলেমটা আমরা তাহলে নেক্সট দিনই করবো না, তোমরা একটু চিন্তা করো। এটা খুবই সহজ, অর্থাৎ একটা নাম দিবে, জাস্ট এই নামটার ফার্স্ট ক্যারেক্টারটা মানে ফার্স্ট নেম লাস্ট নেমের ক্যারেক্টার দুইটা ক্যাপিটালাইজ করতে হবে। এটা সম্ভবত এইভাবেই বোঝায়। You are asked to ensure that the first and last name of the people begin with a capital letter in their passport. For example, Alison Heck should be capitalized correctly as এত। সেটার একটু দেখো, আমরা ওরা অলরেডি মনে হয় করে দিয়েছে, তোমাকে জাস্ট ওই এসটা নিয়ে এসে দিয়েছে। আর এটা আবার ওরা ফাইলে ইনপুট আউটপুটটা ফাইলে করতেছে এবং তোমাকে ওখানে কোনো হাত দিতে দিচ্ছে না, বুঝছো? সো এখানে আমরা একটু ফাইল নিয়ে কিভাবে কাজ করে সেটা যদি এর পরের ক্লাসে একটু মনে করিয়ে দিও, এটা আমরা সলভ করব, তখন ফাইল নিয়ে কিভাবে কাজ করে সেটাও একটু ওখানে কভার করে ফেলবো। সো তাহলে আজকের মতো এখানেই থাক নাকি? জি স্যার। জি স্যার।